চলে যায়। বাড়িতে গিয়ে রাত হয়ে যাবে তে তো তার ডায়েরি বের করে নোটটা লিখতে শুরু করে। নোটের ভিতর তে লিখছিল, আমি ক্যাপ্টেন জিওনকে মেরে ফেলতে চাই, সে খুবই বিরক্তিকর। আজকের তদন্তটা অনেক বেশি আকর্ষণীয় ছিল। আমি ভবিষ্যতে হয়তো ক্যাপ্টেনের প্রেমিকা সম্পর্কে জানতে পারবো। তার কি আসলেই কোনো প্রেমিকা আছে? ক্যাপ্টেন জিওন একটি ধনী লোকের বাড়িতে গিয়ে বললেন তার মেয়েকে ক্যাপ্টেন জিওন বিয়ে করতে চায়, কিন্তু সেই ধনী লোকটি রাজি হয়নি। আমিও ক্যাপ্টেন জিওনের মতো এমন একটা মানুষ চাই যে নির্দ্বিধায় গিয়ে আমার বাবা মার কাছে আমাকে চাইবে, আমার জন্য যুদ্ধ করবে আর আমাকে ভালোবাসবে। আমি সব কি ভাবছি, পুরোই হাস্যকর। তবে আমি এই কারণে অবাক যে মেয়েটাকে ক্যাপ্টেন জিওন বিয়ে করতে চায় সে কতটা ভাগ্যবান। যদিও ক্যাপ্টেন জিওন অনেক বিরক্তিকর, তবে সে অনেক ভালো মানুষ। আর তে এইগুলো তার নোটবুকে লিখলো। আমি আগামীকালের জন্য অনেক উত্তেজিত আর চিন্তিত। আমি আমার সাথে কালকে একটা কাঁটা চামচ নিয়ে যাব। সে যদি আমার কাছে আসে তাহলে আমি তার গায়ে সেটা গেঁথে দেব। ওয়াও, বুদ্ধিটা বেশ ভালো। আমার এখন ঘুমানো উচিত আর পরিকল্পনা করা উচিত। আমি কালকে কিভাবে ক্যাপ্টেন জিওনকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। বলে তে তো ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেছে, উঠে পড়ো। তে তো ঘুমিয়ে আছে। তখন তার মা এসে তেকে উঠানোর চেষ্টা করছে। তে তো নিধর ঢেকে ঘুমিয়ে আছে, নড়াচড়াও করছে না। তখন তার মা আবারও তেকে ডাক দেয়, তে উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে। তখন তে আদো আদো ঘুমে বলল, মা আমার মনে হচ্ছে এখন 4টা বাজে, সকাল হয়নি এখনো, একটু পরে উঠি প্লিজ। তে আজকে তোমার প্রথম প্রশিক্ষণ নেওয়ার দিন, তোমার দ্রুত যাওয়া দরকার। আর তোমার বাবা আমাকে বলেছে তুমি নাকি ট্রেনিং এড়িয়ে যাচ্ছ। তে তো তারপরেও কোনো কথা বলছে না। তে তো আসলে ঘুমিয়ে পড়েছে। তোমার জন্য ক্যাপ্টেন জিওন বাইরে অপেক্ষা করছে, এটা কি তার জন্য অসম্মানজনক না? তুমি কিভাবে তোমার ক্যাপ্টেনকে অপেক্ষা করাতে পারো? তখন তে আধো আধো চোখে তার মায়ের দিকে তাকালো আর হাসলো। মা আমি কিন্তু বোকা নই, তুমি কিভাবে আমাকে এত বড় মিথ্যা কথা বলতে পারো? তোমার কেন কিভাবে মনে হলো আমি তোমাকে মিথ্যা কথা বলছি? সে অনেকক্ষণ ধরেই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। তখন তের মনে হচ্ছে তার মা সত্যি কথা বলছে, তাই দ্রুত লাফিয়ে উঠলো। তে দ্রুত বাইরে গিয়ে দেখলো সত্যি জাংকুক তার জন্য অপেক্ষা করছে। শুধু তাই নয়, জাংকুক তের জন্য ঘোড়া নিয়ে অপেক্ষা করছিল। আর এদিকে জাংকুক তেকে দেখতে পেল। জাংকুক তো তের দিকেই তাকিয়েছিল। আর জাংকুকের তাকানো দেখে তে দ্রুত লুকিয়ে পড়লো আর তে রুমে চলে গেল। তখনই তের মা তেকে বলল, আমি তোমার সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি, তোমার যতদিন না ট্রেনিং শেষ হবে তুমি ততদিন ক্যাম্পেই থাকবে। আমি কিভাবে 2.5 মাস ক্যাম্পে থাকবো? এটাই নিয়ম তে। নাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আমি সকালের নাস্তা খাবো না। আচ্ছা তুমি যেহেতু খেতে চাইছো না তাহলে খাওয়ার দরকার নেই, তুমি ক্যাম্পে গিয়ে খেয়ে নিও আর নিজের যত্ন নিও। আর তুমি প্রতি সপ্তাহে বাড়িতে আসতে পারবে, চিন্তা করো না। তে তার সবকিছু গুছিয়ে নিল আর এতে তার মা তাকে সাহায্য করলো। তে তার নোটবুকটাও নিয়ে নিল যেন ক্যাম্পে যা ঘটে সে সব তথ্য লিখতে পারে। এরপরে তে জাংকুকের কাছে গেল। 30 মিনিট 29 সেকেন্ড 96 মিলি সেকেন্ড। কি কারণে এত সময় লাগলো? তে তো জাংকুকের কথা শুনে অবাক হয়ে গেল আর অবাক হয়ে বলল, আপনি কি সত্যি এই সময়টুকু গণনা করেছেন? জাংকুক কোনো কথা না বলে ঘোড়ায় চড়ে বসলো। তুমি শুধু আমাকে অনুসরণ করো। কি? আপনি ঘোড়াতে যাবেন আর আমি আপনার পিছনে হেঁটে হেঁটে যাব? চোখ মুখ ধুয়ে কি ভালো করে ফ্রেশ হয়ে এসেছো নাকি এখনো ঘুমিয়ে আছো? তোমার জন্য তো আরেকটা ঘোড়া আছে, ওটাতে চড়ে এসো। আমি তো ঘোড়া চালাতে পারি না। কি বলে তুমি? তুমি একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান আর তুমি বলছো তুমি ঘোড়া চালাতে পারো না? এটা হাস্যকর তাই না? তুমি একজন উচ্চ পদস্থ পরিবারের সন্তান, তোমার ঘোড়া চালানোর প্রশিক্ষণ নেওয়া উচিত ছিল। তে তো চুপ করেছিল আর মনে মনে বলছিল, আমি এই শরীরের মালিক নই, তাই ঘোড়া চালানোর উপর আমার কোনো প্রশিক্ষণ নেই। তে বিভ্রান্ত বোধ করলো। জাংকুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারদিকে তাকিয়ে যেন সমাধান খুঁজছে। ঠিক আছে তুমি আমার সাথে চলো। তে অবাক হয়ে গেল এবং তে জানে এটা ভুল হচ্ছে। তুমি কি আমার কথা শুনছো তে? আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে আর আমি দেরি একদম পছন্দ করি না। তে ঘোড়ায় চড়ার জন্য অনেক লাফালাফি করছিল। তে চেষ্টা করছিল কিন্তু পারছিল না, কিন্তু শেষমেশ তে তো আঘাত পায়। জাংকুক হতাশ হয়ে ঘোড়া থেকে নেমে পড়ে তেকে সাহায্য করার জন্য। তোমার বাম পা হুকের উপরে রাখো এবং এটা টেনে ওঠো। জাংকুক যা বলছিল তে তাই করছিল, কিন্তু না, তবু তে ব্যর্থ। তখন জাংকুকের আর কিছু করার ছিল না। জাংকুক এটা করতে বাধ্য হলো। জাংকুক তের হাত দুটো নিজের কাঁধে রাখলো আর তের কোমর ধরে তেকে ঘোড়ার উপরে উঠিয়ে দিল। তে তো ঘোড়ার উপরে উঠে ভয় পেতে লাগলো, কারণ ঘোড়ার উপর থেকে নিচে অনেক বেশি উচ্চতা মনে হচ্ছিল। তে তো মনে হচ্ছে ছটফট করছে। তোমার কি সমস্যা? আমি জানতাম না যে এটা এত
উঁচু। সোজা হয়ে বসো, এভাবে বসলে ঘোড়া চলতে পারবে না। তে সোজা হয়ে বসতে গেলে আবারও নিচে তাকিয়ে ভয় পেয়ে গেল আর আগের মতোই বসে রইল। জাঙ্কুকের মনে হচ্ছে তে ওর কোনো কথাই শুনছে না। আসলে তে তো ঘোড়াতে কিভাবে চড়তে হয় এটা জানে না। তখন জাঙ্কুক নিজে তের পেছনে উঠে পড়লো আর তেকে সোজা করে বসিয়ে দিল। পরবর্তীতে জাঙ্কুক তেকে অনেক শক্ত করে ধরেছিল। তে জাঙ্কুকের সামনে এবং জাঙ্কুক তার পেছনে ছিল। তে ভয়ে নিথর হয়ে বসে আছে। জাঙ্কুক সাথে সাথে ঘোড়া চালানো শুরু করলো, যেটাতে তে এত বেশি অবাক হয়ে গেল সে অনেক জোরে চিৎকার করতে লাগলো, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আপনি কি ঘোড়াটা একটু আস্তে চালাতে পারছেন না? তে নিজেও জাঙ্কুককে অনেক শক্ত করে ধরেছিল, কারণ তের মনে হচ্ছিল ও এখন নিচে পড়ে যাবে। তবে জাঙ্কুক ঘোড়া চালানো বন্ধ করলো না। তারা প্রায় খুব কাছাকাছি পৌঁছে গেছে। কিছুক্ষণের মধ্যে ক্যাম্পে তারা পৌঁছে গেল। এখানে প্রচুর সৈনিক আছে, হয়তো এখানে প্রশিক্ষণের জন্য নতুন ব্যাচ। জাঙ্কুক ঘোড়াটিকে পাশে দাঁড় করে রাখলো যেন তে নামতে পারে। তবে না, আবারও সেই একই ব্যাপার, তে ঘোড়া থেকে নামতে পারছে না। তখন জাঙ্কুক একই রকম ভাবে তেকে ঘোড়া থেকে নামিয়ে দেয়। তে ঘোড়া থেকে নেমে মাটিতে লুটিয়ে পড়লো। আমি কি বেঁচে আছি? আমি কি বেঁচে আছি না মরে গেছি? তের হাত পা তো কাঁপাকাঁপি করছিল। এদিকে তের কাণ্ড কারখানা দেখে জাঙ্কুক তার হাসি চেপে ধরে রেখেছে এবং তের দৃষ্টি আকর্ষণ করার জন্য জাঙ্কুক একটু কাশি দিল। তবে তে তো জাঙ্কুকের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তার কারণে কাজের কথা ভেবে জাঙ্কুক সেখান থেকে চলে যায় আর সব সৈনিকের সামনে দাঁড়িয়ে বলে, 5 মিনিটের প্রথম কল। বলার সাথে সাথেই প্রথম কল বেজে ওঠে। জাঙ্কুকের কথা শুনে সবগুলো সৈনিক সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। আর এদিক থেকে তে ভাবছে, আমি বিশ্বাস করতে পারছি না যে সে আমার ঘুমের জন্য অপেক্ষা করেছে এবং সে এত জোরে ঘোড়া চালিয়েছে যে আমি প্রাণ হারাতে নিচ্ছিলাম। আমি ইন্দ্রিয় আক্ষরিক অর্থে জেগে উঠেছিলাম, মনে হচ্ছিল মারাই যাব, কিন্তু আমার কেমন জানি অনুভূতি হচ্ছিল। আমি জানি এই মাত্র আমরা দেখা করেছি এবং আমি তার পাশে স্বাচ্ছন্দ্য বোধ করছি। যাই হোক, কল কি? এখানে অনেক সৈনিক আছে, তাই এখানে দল গঠন করা হচ্ছে। সবার মধ্যে 7 জন করে বেছে নেওয়া হচ্ছে। চারদিকে তাকালো, তার কাছে সবাই অপরিচিত, কারণ তে এই যুগের না। আর জাঙ্কুক তো তের দিকে গুরুত্ব সহকারে নজর রেখেছে, যেহেতু জেনারেল তাকে নজর রাখতে বলেছে। কিন্তু জাঙ্কুক বুঝতে পারছে না ও কি তের কাছে যাবে। হঠাৎ করে কেউ একজন তের কাঁধে হাত রেখেছে। সেও তের অপরিচিতই, কিন্তু সেই লোকটা অনেক মিশুক স্বভাবের। আরে, আপনি কি এই মুহূর্তে একটি গ্রুপে যোগ দিয়েছেন? না না, আমি এখনো পর্যন্ত কোনো গ্রুপে যোগ দেইনি। ও, আপনি চাইলে আমাদের গ্রুপে যোগ দিতে পারেন। আমার নাম হোসক, আপনার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। আমার নাম কিম ক্যাং, সবাই তে বলে ডাকে। তারা তাদের দলের দিকে এগিয়ে গেল এবং তাদের দলেও 7 জন সদস্য হয়ে গেল। দলের সদস্যরা তাদের নাম বলল, আমি নামজুন, আমি সকজিন, আর আমি সিউলিয়ন। এভাবে প্রত্যেকটা সদস্য তাদের নাম বলল। তে সবাইকে হাসি মুখে অভ্যর্থনা জানালো। সবাই লক্ষ্য করলো তে অনেক নার্ভাস। কিন্তু এখানে আমাদের দলে তো 6 জন, আরেকজন কোথায়? হাই, আমি পার্ক বুগাম। বুগাম এসে একটা হাসি দিয়েছে, যে হাসিতে তের বুগামকে অনেক বেশি কিউট লেগেছে। এই দলে 3 জন মেয়ে আর 4 জন ছেলে আছে। অবশেষে ক্যাপ্টেন জিয়ন আসলো আর বলতে শুরু করলো, আমি দেখেছি আপনারা একে অপরের সাথে পরিচয় হতে পেরেছেন, আর এখন কাজের সময়, আপনারা তাহলে কাজ শুরু করে দিন। বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আমি আগেই তা বলেছি, আপনাদের 5টি ল্যাব জগিং করতে হবে, আপনারা শুরু করুন। সৈন্যরা সবাই জড়ো হয়ে জগিং করা শুরু করে দিল। এটি ছিল মাত্র 2 ল্যাব। ইতিমধ্যেই তে ক্লান্ত হয়ে গেল। তাদের দলের সদস্যদের ঠিক একই রকম অবস্থা। তারা 5টি ল্যাব জগিং শেষ করলো এবং তে তার পায়ে অনেক ব্যথা অনুভব করছিল, কারণ তে এসবের সাথে একদম অভ্যস্ত না। তে তো সারা জীবন ড্রেস ডিজাইন করে এসেছে। সৈনিকরা সবাই একসাথে ওভালে ফিরে জড়ো হলো। সবার কাজ শেষ হলে ক্যাপ্টেন জিয়ন আদেশ দিলেন, আরো 10টা উঁচু হাঁটু ভাঁজ করে 20টি পুশ আপ, 20টি সিট আপ, 30টি বারপিস করুন, আমি দেখবো। তে তো অবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম দিনের ট্রেনিং এ এত কঠিন, কিন্তু অন্য সদস্যদের কোনো সমস্যা হচ্ছিল না। তে তো নিজেকে নিয়ে চিন্তা করছিল। ক্যাপ্টেন জিয়ন তের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে বলল, শুরু করো, আমি দেখবো। তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও জগিং করতে শুরু করলো। তে জানতো যে তার শারীরিক ক্রিয়াকলাপ খারাপ, কিন্তু এখন তার কোনো অভিযোগ করার উপায় নেই। তের ইতিমধ্যেই জগিং করা শেষ হয়েছে, কিন্তু তের মনে হচ্ছিল তার শরীর অবশ হয়ে গেছে। তে মাটি শুয়ে পড়েছে, তার একটা আঙ্গুলও উঠাতে পারছে না। তখনই বুগাম থেকে লক্ষ্য করে তের কাছে গেল। ট্রেনিং করা অনেক কষ্ট, তাই না? বুগাম এটা জিজ্ঞাসা করতে করতে তের কাছে বসে পড়লো। এদিক থেকে তে হেসে উঠে বলল, অনেক কষ্ট। ক্যাপ্টেন ঘোষণা করলো তাদের নাস্তা খাবার সময় হয়ে গেছে। তে তখনই উত্তেজিত হয়ে বলল, যাক, অবশেষে
অবশেষে সকালে নাস্তা দেবে। তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তের শরীর হাত পা এত বেশি ব্যথা হয়ে গেছে যে তে আবারও বসে পড়লো। আমার মনে হচ্ছে তোমার সাহায্য দরকার তে। ওকে প্লিজ হেল্প করো। তখন ভূগন্ত ধীরে ধীরে তেকে উঠাতে লাগলো। তারা দুজন একসাথে নাস্তা করতে গেল। সেখানে তের দলের সবাই ছিল, তবে তে বেশিরভাগই ভূগমের সাথেই কথা বলছিল আর সবার সাথে তের অনেক বেশি ভালো বন্ধুত্ব গড়ে উঠছিল। আর তখনই জাঙ্কুক তেকে ইগলের মতো দেখছিল। আর জাঙ্কুক ভাবছিল তে একজন জেনারেলের মেয়ে হয়ে তবু কেন ঘোড়া চালাতে পারে না। কিন্তু জাঙ্কুক জানে সে একদিন তের এই ঘটনা উদ্ঘাটন করবেই। ইতিমধ্যে তেদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে আর তেদের দলের কয়েকজন মিলে সেখানে গল্প করছিল। আমি মনে করেছিলাম আমি আমার হাত ভেঙে ফেলেছি, না আমি আমার পুরো শরীরে ভেঙে ফেলেছি। জানতাম সাময়িক প্রশিক্ষণ কঠিন, কিন্তু এতটা কঠিন সেটা জানতাম না। ওহ যাই হোক, হোসক অনেক মজার মানুষ, সে সবার সাথে হেসে হেসে কথা বলে। আমি কি তাকে আমার সাথে রাখতে পারি? আর বুগম, সে তো সত্যিই কিউট। তার নামটা তার উপযুক্ত, কারণ তার হাসিটা অনেক সুন্দর। এভাবে অনেকটা সময় কেটে যায়, প্রায় বিকাল বিকাল হয়ে এসেছে। তখনই বুগম এসে তেকে বলে, তে ক্যাপ্টেন তোমাকে ডাকছে, সে মাঠে আছে। ক্যাপ্টেন? ক্যাপ্টেন থেকে কেন ডাকবে? আমি জানি না, আমি আসছি বলে তে সিট থেকে আস্তে আস্তে উঠে মাঠে যায়। এটা নিয়ে তে কিছুটা কৌতূহল ছিল। বিকাল 5টা বাজে, সূর্যাস্ত প্রায় হতে চলেছে। তে মাঠে গিয়ে মজা করে জাঙ্কুককে বলল, আপনি কি আমাকে মিস করছেন যে আমাকে ডেকে পাঠিয়েছেন? কেন আমি তোমাকে মিস করব? আপনি কি মজাও বোঝেন না? আমি এখানে তোমাকে ঘোড়া চড়ানো শেখাতে এসেছি, রসিকতা করতে নয়। কিন্তু শুধু আমি কেন, বাকি সবাই জানে যে কিভাবে ঘোড়া চালাতে হয়, কিন্তু আমি অবাক যে তুমি সেটা জানো না। তে ঘোড়ার হুকের উপর পা বাড়িয়ে সফলভাবে ঘোড়াতে চড়ে বসলো। সঙ্গে সঙ্গে তে নিচে নেমে গেল, কারণ তে উচ্চতাকে ভয় পায়, ঘৃণা করে। জাঙ্কুক অন্য ঘোড়ায় চড়ে হতাশ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। সোজা হয়ে বসো, ভয় পেও না, কিছুই হবে না। না আমি এটা পারবো না। তে কেন যেন খুবই ভয় পাচ্ছিল আর ওর কান্না পাচ্ছিল। আমি উচ্চতাকে অনেক বেশি ভয় পাই আর এটাকে ঘৃণা করি। জাঙ্কুক হতাশ হয়ে ভাবছে একজন ভবিষ্যতের সৈনিক কিভাবে এত ভীতু হতে পারে। জাঙ্কুক অপেক্ষা করছিল যাতে তে ঘোড়ার উপরে ঠিকভাবে থাকতে পারে, কিন্তু না, জাঙ্কুক শুধু তের কান্নাটাই দেখতে পারছিল, কারণ তে এটা করতে পারছিল না। তুমি যদি এভাবে ভয় পাও তাহলে ঘোড়াটা তোমাকে আঘাত করবে। এমনিতে ঘোড়াটা তোমাকে আঘাত করবে না, তুমি ভয় পেও না। তে একটু চিন্তা করে মনে সাহস জোগাতে লাগলো। তে ধীরে ধীরে ঘোড়াতে উঠে বসলো এবং নিজের সিটে সোজা হয়ে বসতে লাগলো এবং পা দিয়ে শক্ত করে ধরে রেখেছিল। তে অবশ্যই বুঝতে পেরেছে যে সে সোজা হয়ে বসতে পেরেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক মিটি মিটি করে হাসছে। আপনি হাসছেন কেন? সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাসি থেমে গেল। জাঙ্কুক কাশি দিয়ে কণ্ঠস্বর ঠিক করে বলল, দড়ি দিয়ে আলতো করে ঘোড়াকে আঘাত করো। যদি ঘোড়াটিকে চালাতে চাও তাহলে বারে বারে আলতো করে দড়িটা আঘাত করো। আর তুমি যদি বাম বা ডান দিকে যেতে চাও তাহলে তোমার শরীরের উপর চাপ দিও যেদিকে যেতে চাও। আর ঘোড়াটিকে যদি থামাতে চাও তাহলে পেছনের দিকে ঝুঁকে পড়ো। ততক্ষণে তে শুধুমাত্র মাথায় নাড়লো। তে জাঙ্কুকের কথা শুনে ঘোড়াটিকে দড়ি দিয়ে আলতো করে মারে এবং ঘোড়াটি হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর তে ঘোড়াটিকে ভালোভাবে চালাতে শুরু করলো। এটা চমৎকার, আগে নিয়ন্ত্রণে নেই তারপর কথা বলছি। আমি কি এখন ঘোড়াটিকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি? জাঙ্কুক একটা হাসি দিয়ে মাথা নাড়ালো এবং সম্মতি জানালো। তে এখন নিজেকে নিয়ে নিজে গর্ব করছে, কারণ সে ঘোড়া চালানো শিখে গেছে। তারা সিভিলের বাইরে চলে গেল। তারা এখন শহর থেকে অনেক দূরে আছে। ইতিমধ্যে সূর্য অস্ত হতে চলেছে। এটি সত্যি অনেক সুন্দর সময়, কারণ এখানে শুধু গাছ আছে, কোনো বড় ভবন নেই। রাস্তায় হাঁটতে হাঁটতে যাওয়া যে কত আরামদায়ক সেটা তে কখনোই জানতো না। নদীগুলো পরিষ্কার, রাস্তার পাশে গাছগুলো আছে আর সেখানে বাচ্চারা খেলা করছে। এই দৃশ্যগুলো দেখে তে খুব ভালো লাগছিল, কারণ ভবিষ্যতে পৃথিবীতে আর এইসব দেখতে পাওয়া যায় না। ঘোড়াটি হঠাৎ করে কাঁপতে কাঁপতে পা দুটো উপরে উঠিয়ে নিল, কারণ বাচ্চারা পথ দিয়ে খেলছিল এবং একটি পাথর ঘোড়ার চোখে এসে লেগেছে। ঘোড়াটি হঠাৎ করে অনেক দ্রুত দৌড়াতে লাগলো, অনেক বেশি দ্রুত। তে চিৎকার করতে লাগলো এবং ভয়ে কান্না করে দিয়েছে। ঘোড়াটি অনেক জোরে দৌড়াচ্ছিল, যেটাতে কন্ট্রোলের বাইরে হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্যাপ্টেন জিওনো তেকে অনুসরণ করে ঘোড়া নিয়ে ছুটে আসছিল তেকে সাহায্য করার জন্য। ঘোড়াটি এখনো থামছে না। জাঙ্কুক জানে না যে ঘোড়াটি কোথায় যাচ্ছে, তবে জেনারেলের মেয়ের কিছু হলে তার রক্ষা নেই। জাঙ্কুক তের পিছু করতে করতে একটা বনের মধ্যে চলে গেল। জাঙ্কুক তের কান্নার শব্দ শুনতে পাচ্ছিল এবং জাঙ্কুকের অন্য কোনো দিকে খেয়াল ছিল না। সে শুধু তের পেছনই করছিল। তের ঘোড়ার সামনে আর একটি ঘোড়া ছুটে এলো এবং এর ফলে তে ঘোড়া থেকে ছিটকে নিচে পড়ে গেল। তে অনেক আঘাত পেল এবং তে ভেবেছিল সে তো আজকে মারাই যাবে। জাঙ্কুক তের এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে
করে ঘোড়া থেকে নেমে তের দিকে যেতে লাগলো। তবে সেখানে আরেকজন দৌড়াতে দৌড়াতে চলে আসে তেকে বাঁচানোর জন্য, আর সেটা ছিল বুগাম। যা দেখে জাঙ্কুক আর এগোলো না, সেখানেই দাঁড়িয়ে পড়লো। বুগাম তের কাছে গিয়ে বলতে শুরু করলো, ঠিক আছে তে, তুমি এখন নিরাপদ আছো। তে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে ওর হাত পা কাঁপছিল, আর তে কান্না করতে করতে বলল, আমি আর কখনো ঘোড়াতে উঠবো না। অন্যদিকে জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, আর এক পা দুপা করে ওদের কাছে গেল। ক্যাপ্টেনকে দেখে বুগাম সেলুট করলো। অবশ্য বুগাম তেকে ধরে মাটিতেই বসেছিল। ক্যাপ্টেন, আমি দুঃখিত, আপনি যখন দ্রুত তেকে অনুসরণ করছিলেন তখন আমিও আপনার পিছনে চলে এসেছি। আমি ভেবেছিলাম আপনাদের কোনো বিপদ হয়েছে। বুগাম এভাবে ব্যাখ্যা করলো এবং জাঙ্কুক বুগামের কথা শুনে মাথা নাড়ালো। ধন্যবাদ তোমাকে বুগাম। জাঙ্কুক তেকে দাঁড়াতে বলল, কিন্তু তে দাঁড়াতে পারছিল না, কারণ তের পা কাঁপছিল। তে জাঙ্কুকের চোখের দিকে তাকাচ্ছিল না পর্যন্ত, তে অন্যদিকে তাকিয়েছিল। ক্যাপ্টেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি তেকে ক্যাম্পে নিয়ে যেতে পারি? জাঙ্কুক মাথা নাড়ালো, কারণ জাঙ্কুকের এই ছাড়া কোনো উপায়ও ছিল না, কারণ জাঙ্কুকের মনে হচ্ছিল তে ওর সাথে যেতে চায় না। সম্ভবত তে তাকে দূরে সরিয়ে দিল। এরপর তারা সেলুট জানিয়ে তে বুগামের সাথে ক্যাম্পে ফিরে গেল। জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বলতে লাগলো, তে কি ঘোড়াটিকে বেশি জোরে আঘাত করেছিল? তিনি একজন ভবিষ্যতের সৈনিক, তাই এসব থেকে সতর্ক থাকতে হবে। কিন্তু আমার কাছে তাকে অন্যরকম লাগছে, যেন মনে হচ্ছে সে একজন আলাদা মানুষ। জাঙ্কুক ঘোড়াতে চলে মাথা ভর্তি চিন্তা নিয়ে সিভিলে ফিরে গেল। তে অন্য স্থানে স্থানান্তর হয়েছে, কিন্তু তে এখনো ঘুমাতে পারেনি। তার মাথায় নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সে ক্যাম্পে আছে, আর এই ক্যাম্পে তাকে 2.5 মাস থাকতে হবে। প্রতিটি দলের আলাদা আলাদা ঘর আছে এবং সেখানেও পার্টিশন করা আছে। তেদের দলে সবাই যদি জেগে থাকতো তাহলে তের জন্য ভালো হতো, কিন্তু সেখানে সবাই ঘুমিয়ে পড়েছে। তে রুম ছেড়ে মাঠের মধ্যে হাঁটার সিদ্ধান্ত নিল। অবশ্য তখন রাত 11টা বাজে, আর আকাশটা একটু উজ্জ্বল হয়ে আছে। তে তো সেই মাঠের ভিতরে ঘুরতে লাগলো। তে মাঠের পাশে একটি গাছের সামনে এসে থামলো, আর গাছের নিচে দাঁড়িয়ে থাকাতে তের অনেক বেশি ভালো লাগছিল। তে তো সেখানে বসার সিদ্ধান্ত নিল। ততক্ষণে তে সেখানে বসে আকাশের দিকে তাকিয়েছিল। রাতের আকাশটা যে এত বেশি সুন্দর হয়, এটা যদি তে আগে জানতো তাহলে ডিজাইনের কাজ না করে তে সারা রাত আকাশের দিকেই তাকিয়ে থাকতো। তবে এটা তের কাছে অনেক বেশি অদ্ভুত অনুভূতি ছিল। আকাশটা একটু বেশি সুন্দর, তারাগুলো মিটিমিটি করে জ্বলছে, একটু উজ্জ্বল হয়ে আছে, তবে অন্ধকার, ঠিক তার মনের মতো। আকাশে অনেক রহস্য আছে। রাতের আকাশটা অনেক বেশি সুন্দর দেখায়, যেটা সবাই অনুভব করতে পারে না। এরপরে তে নিজের মতো করে একটা গান গাইতে শুরু করে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বাবুল হয়ে যদি হাত বাড়াই, ঝলসে যাবো জানি, মানছে না মন খানি, পাবো না জেনে মিছিমিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাইবো না পাই পর জন্মে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জন্মে পাইবো না পাই পর জন্মে চাই। এই গানটা তে নিজের লেখা গান, কিন্তু তে এটা কখনো কাউকে শুনতে দেয়নি, শুধু সেই গিয়েছে আর নিজেই শুনেছে। হঠাৎ করে কেউ একজন পেছন থেকে বলে ওঠে, তোমার প্রতিভা আছে তে। তে তো আচমকা চমকে উঠেছে। তে পেছনে ঘুরেই দেখে ক্যাপ্টেন জিওন দাঁড়িয়ে আছে। ওহ ক্যাপ্টেন, আপনি? আমি তো ভয় পেয়ে গেছি। জাঙ্কুক তো আগে থেকে গাছের নিচে এক পাশে বসেছিল, যেটাতে মোটেও খেয়াল করেনি। আচ্ছা তে, তুমি এখানে কেন? এই মুহূর্তে তোমার রুমে থাকা উচিত আর ঘুমানো উচিত। এই বলতে বলতে জাঙ্কুক তের পাশে গিয়ে বসলো। আমি রাতে ঘুমাতে পারি না, আমার অনিদ্রা আছে। আমারও অনিদ্রা আছে, আমি রাতে ঘুমাতে পারি না। সত্যি? আপনি ঘুমান না, তবুও আপনাকে অনেক বেশি সতেজ দেখায়। আমি একটা পান্ডার মতো দেখতে, তাই না? তোমাকে দেখতে পান্ডার মতো? কি বলেছে এটা তোমাকে? তোমাকে তো দেখতে জম্বির মতো। তে তো সঙ্গে সঙ্গে হেসে উঠলো আর জাঙ্কুককে মারতে শুরু করলো। এটা অনেক বেশি হাস্যকর। হঠাৎ করে চারদিকে নিস্তব্ধ হয়ে গেল, আর ওরা দুজনও নিস্তব্ধ হয়ে গেল। তারপর দুজন দুজনের দিকে তাকিয়েছিল, আর এরপর তাদের মাঝে নীরবতা রাজত্ব করলো। কেউ কোনো কথা বলার সাহসই পেল না। হঠাৎ করে জাঙ্কুক নীরবতা ভেঙে বলল, মিস্তে। বলুন। জাঙ্কুক সেই ঘোড়ার ঘটনাটি উল্লেখ করলো, আর এই ঘটনাটির কারণে জাঙ্কুক অনেক ইতস্ত বোধ করছিল। ঘোড়াটা কি তোমাকে বেশি আঘাত করে ফেলেছে? তুমি কি এখন ঠিক আছো? তে শুধু জাঙ্কুকের দিকেই তাকিয়েছিল, কোনো কথাই বলতে পারছিল না। তে তো ভাবছিল যে ক্যাপ্টেন এতটা যত্নশীল কিভাবে হলো। এখন আমি ঠিক আছি। এরপর জাঙ্কুক মাথা নাড়িয়েই উঠে দাঁড়ালো। আমার শুনে ভালো লাগলো যে তুমি এখন ঠিক আছো। আচ্ছা, এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাদের কাল ট্রেনিং আছে। শুভরাত্রি ক্যাপ্টেন। জাঙ্কুক চলে যাওয়ার
আসার সময় পিছনে তাকিয়ে চিৎকার করে তেকে শুভরাত্রি বলল। এরপরে তে নিচে উঠে দাঁড়িয়ে রুমে চলে গেল। তবে রুমে গিয়েও তের ঘুম ধরছিল না, তাই মনে মনে ভাবছিল সে কি আমার মতো রাতের আকাশ পরিদর্শন করার জন্য বাইরে বের হয়েছিল। এটা তো কোনো কাকতালীয় ঘটনা না। তবে আমি আজকে যে ঘটনার সম্মুখীন হয়েছি এটা আমাকে নোট করতে হবে। এরপর তে ডায়েরি আর কলম নিয়ে বসে গেল নোট করার জন্য। 13ই অক্টোবর 1894। প্রিয় ডায়েরি, আমি সত্যিই জানি না যে আজ আমি ক্যাপ্টেন জিওনের সম্পর্কে কোনো তথ্য পেয়েছি কিনা। তবে আমার সাথে আজ অনেক ঘটনা ঘটেছে আর এটি খুবই হতাশজনক। আমি কিছু বুঝতে পারছি কিনা এটাও আমি জানি না। তবে ক্যাপ্টেন জিওন ইদানিং আমার যত্ন নিচ্ছে। আমি জানি না সে এটি পছন্দ করে কিনা। তবে বনের ঘটনা কেটে তাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল আর এটা আমার মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে। আমি কি তাকে নিয়ে বেশি অনুমান করেছি নাকি সে শুধু আমার বাবার আদেশ পালন করছে? তবে এটা ভাবা খারাপ নয়, কারণ সে আসলে অনেক যত্নশীল। আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে আমার অনেক খেয়াল রেখেছে। আমি কি এটা আবারও পেতে পারি? আশা করি পরের দিনগুলোতে আমি আরো ভালো লিখবো। হতাশ, কিম তাইয়াং। এভাবে ট্রেনিং এর মধ্যে দিয়ে কিছুদিন চললো। অবশেষে শনিবারে তাদের 5 ঘন্টার বিরতি আছে আর তের শরীরটাও আগের তুলনায় এখন ভালো আছে। তারপরের দিন শনিবারে তে বাড়িতে গিয়ে পেছন থেকে তার মাকে চমকে দিতে চেয়েছিল, কারণ তখন তের মা গাছে পানি দিতে ব্যস্ত ছিল। ওহ আমার তে, তুমি এসে পড়েছো। এটা বলতে বলতে তের মার চোখ ছলছল করছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরলো। তে তো তার মাকে অনেক মিস করেছে। ভালো হয়েছে তে তুমি আজকে এসেছো। তোমার ভাই আর বোনও আজকেই বাড়িতে এসেছে। ভাই বোন? তে তো অবাক হয়ে গিয়ে তোতলাতে থাকলো, কারণ তে বিশ্বাসই করতে পারছিল না ওর ভাই বোন আছে। তে আমি জানি তুমি তোমার ভাই বোনদেরকে অনেক বেশি মিস করেছো। তের মাও আজকে অনেক বেশি খুশি। আসলে মা হিসেবে তার খুশি হওয়ারই কথা, কিন্তু অন্যদিকে তে তো শুধু মাথা নাড়িয়ে যাচ্ছে। তে তো ভেবেছিল তে এই পরিবারের একমাত্র সন্তান, কিন্তু না, তার আরো ভাই বোন আছে। তে তো ওর ভাই বোনের সাথে দেখা করতে অনেক বেশি নার্ভাস বোধ করছিল, কারণ তের ওদের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। ওহ তারা চলে এসেছে, এই বলেই তের মা তো তাদেরকে এগিয়ে আনতে গেল। তে তাদের সাথে দেখা করতে অনেক বেশি নার্ভাস বোধ হচ্ছিল। তারা ঘোড়ার গাড়িতে করে এসেছে। তে জানতো যে এই পরিবার ধনী, কিন্তু তে কখনো এরকম রাজকীয় অভ্যুত্থান দেখেনি। ও তে আপু, মেয়েটা এই বলে তের কাছে এগিয়ে আসলো আর তেকে এসে জড়িয়ে ধরলো। আর এই মেয়েটা সম্ভবত তের বোন হয়। তে তো তার বোনের কথার উত্তর দিতে পারছে না, কারণ এই সম্পর্কে তে জানেই না। আর মেয়েটাকে দেখে অনেক বেশি ছোট মনে হচ্ছিল। একজন লোক ছিল যাকে দেখে তে অনেক বেশি ভয় পেয়ে গেছে, কারণ তার চোখ দুটো বাঘের মতো। মনে হচ্ছে সে অনেক বেশি রাগী। তবে তের ভয় কেটে গেল তখন যখন লোকটা এসে বলল, তে তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। মেয়েটি অবিলম্বে কান্না করতে করতে তার বাবার কাছে গেল। আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি জেনি। কিন্তু তের আরেক ভাই দূরে দাঁড়িয়ে তার বাবাকে সালাম দিল। তার বাবা শুধু মাথা নাড়ালো আর ফিরে চলে গেল। আর তের কাছে এই বিষয়টা অনেক বেশি অদ্ভুত লেগেছে। তের ভাই হয়তো আগে থেকে সামরিক প্রশিক্ষণে ছিল, কিন্তু কেন তার বাবা তাকে উপেক্ষা করলো? তের বাবা তার বোনকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল এবং তের মা তার ভাইয়ের কাছে এসে জড়িয়ে ধরলো। কিছু মনে করো না ইয়ঙ্গি, আমি জানি তোমার বাবা তোমাকে মিস করেছে। তের মা তের ভাইকে সান্ত্বনা দিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। তে তো প্রথমে ভেবেছিল ওর ভাই বোনের মধ্যে ও সবচেয়ে বড়, কিন্তু না, এখন জানতে পারলো ইয়ঙ্গি তারও বড়। তে বুঝতে পেরেছিল যে তার ভাইয়ের মন ভালো নেই। তবে তে জিজ্ঞেস করতে আনইজি লাগছিল, কারণ তে তো আর এই পরিবারের সন্তান না এবং ইয়ঙ্গির সাথে কি ঘটেছে তে তো সেটাও জানে না। বাড়ির ভেতরে গিয়ে তে ভাবছে, মানে সে তার বাবাকে স্যালুট করেছে কারণ তিনি একজন জেনারেল, কিন্তু একজন জেনারেল কি তার ছেলেকে স্যালুট করতে পারে? যাই হোক, আমাকে কয়েক ঘন্টার মধ্যেই ক্যাম্পে ফিরে যেতে হবে, কারণ আমার মিশন শেষ করতে হবে। কিন্তু আমি ভাবছি ক্যাপ্টেন এখন কি করছে? তখন তে আর কিছু না ভেবে ক্যাম্পে ফিরে যায়। তে জাঙ্গুকের অফিসে গিয়ে বলে, শুভ সকাল ক্যাপ্টেন। জাঙ্গুক হঠাৎ করে তের উপস্থিতিতে অনেকটা চমকে ওঠে আর সাথে সাথে তার নোটবুকটা লুকিয়ে ফেলে। হেই, এখন বিকাল আর তুমি কি জানো না একজনের রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়? তে সঙ্গে সঙ্গে আবারও বাইরে বের হয়ে গেল। রুমের বাইরে গিয়ে ভালোভাবে নক দিয়ে ভেতরে আসলো। শুভ বিকাল ক্যাপ্টেন। আর তের এই কাণ্ড দেখে জাঙ্গুক হেসে মাথা নাড়ালো। ওকে, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আচ্ছা, তুমি কি আমাকে আমেরিকানো দিতে পারো? এই বলেই তে জাঙ্গুকের দিকে ভুরু কুঁচকিয়ে তাকিয়েছিল। হঠাৎ করে তে হাসতে হাসতে বলল, আপনি কি এটা সিরিয়াসলি নিয়েছেন? যাই হোক, আমি এখন সত্যি একটা দরকারি কথা বলতে এসেছি। তখন জাঙ্গুক দেখলো তের হাতে একটা কাগজ আছে, আর তখন জাঙ্গুক তের হাতে থেকে সেই কাগজটা নিয়ে বলল, এটা কি? কাগজ
কাগজটাতে শুধুমাত্র হাই লেখা ছিল। মাফ করবেন ক্যাপ্টেন, আমি আপনাকে শুধুমাত্র হাই বলতে এসেছি। এটা কি কোনো মজা করার বিষয়? জাঙ্কুকের কথা শুনে তে হাসবে নাকি বিরক্ত বোধ করবে ও তো সেটাই বুঝতে পারছে না। তে দেখো, আমি একজন ব্যস্ত মানুষ, তোমার সাথে রসিকতা করার সময় আমার কাছে নেই। তাই কোনো গুরুত্বপূর্ণ কথা না থাকলে এখন এখান থেকে যেতে পারো। ক্যাপ্টেন, আপনি হয়তো জানেন না, এটি হয়তো সাধারণ হাই, কিন্তু অনেকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা চাপে থাকে তাদেরকে কথা বলার জন্য কাউকে প্রয়োজন। আমার কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। বলেই জাঙ্কুক নিজের কাজে বসে পড়লো। জাঙ্কুক একটা খালি কাগজে কি যেন লিখতে শুরু করলো, হয়তো ব্যবসায়িক কোনো বার্তা হবে। শুনুন, আমার বাবা আপনাকে আমার যত্ন নিতে বলেছে, তো এটা আপনার আরো দীর্ঘস্থায়ী করা উচিত। তোমার বাবা শুধু বলেছে আমি যেন তোমার খেয়াল রাখি, যেন তুমি ট্রেনিং এড়িয়ে যেতে না পারো। আমি একজন ক্যাপ্টেন এবং একজন সৈনিক, আমি কোনো বেবি টিচার না। তাহলে কি আপনি আমাকে বাচ্চা মনে করেন? এই কথাটা শুনে জাঙ্কুক খুব নার্ভাস বোধ করলো। জাঙ্কুক মনে করছিল তে বিরক্ত বোধ করে সেখান থেকে চলে যাবে, কিন্তু না, তে সেখানেই ছিল। জাঙ্কুক তো রীতিমতো ভয় পেয়ে গেল, কারণ তে একজন জেনারেলের সন্তান, আর এটা দেখে তে তার হাসি অনেক বেশি কষ্ট করে চাপিয়ে রেখেছিল। আচ্ছা ক্যাপ্টেন, আমি কি সত্যি আপনার বাচ্চা হতে পারি? তুমি দয়া করে এখন এখান থেকে যাও। জাঙ্কুকের ধমক শুনে তে চলে যেতে নিয়েছিল, আর যেতে যেতে বলল, ক্যাপ্টেন আপনি কি একটু মজাও বুঝেন না? এই বলেই তে রুম থেকে বের হয়ে আসলো। সে সত্যি জানে না কিভাবে মজা করতে হয়। কিভাবে আমি তার সম্পর্কে বড় কিছু খুঁজে পাবো? তার অফিসে ঢোকার সময় দেখলাম আমাকে দেখে সে একটা নোটবুক লুকালো, কিন্তু কেন? সে সেখানে কি লিখে রেখেছে? তে জাঙ্কুকের অফিসের বাইরেই ছিল এবং তে দেখতে পেল জাঙ্কুকও বেরিয়ে আসছে। তে গুপ্তচরের মতো জাঙ্কুককে অনুসরণ করতে থাকলো এবং সতর্কতা অবলম্বন করে চলছে। জাঙ্কুক খুব বেশি দূরে যায়নি, কিন্তু তে অবাক হয়ে গেল যখন সে দেখলো জাঙ্কুক তার বাবার অফিসের তালা খুলছে। সে কেন আমার বাবার অফিসের তালা খুলছে? জাঙ্কুক অফিসের মধ্যে গিয়ে ইতিমধ্যে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। তার কারণে তে কিছু দেখতে পারছে না। ঘরে একটা জানালা ছিল, তবু তে ভালো মতো কিছু দেখতে পারছিল না। ওইখানে সে কি করছে? আমি তো ভেতরে উকি দিতে পারবো না, কারণ আমি যদি এখন উকি দেই তাহলে আমার ছায়া ভেসে উঠবে। জাঙ্কুক ঘরের ভিতর আছে প্রায় 5 মিনিট যাবত। হঠাৎ করে জাঙ্কুক দরজা খুলে বের হয়ে আসলো। তে দেখতে পেল জাঙ্কুক রুম থেকে বের হয়ে এসেছে এবং জাঙ্কুকের হাতে সেই বেগুনি নোটবুক, যেটা জাঙ্কুক তেকে দেখে লুকিয়েছিল। জাঙ্কুক জেনারেলের অফিসে তালা দিয়ে নিজের অফিসে চলে গেল, আর তখন তেও চিন্তায় ডুবে আছে। সে কেন ওই রুমে গেল? সে কি করছিল? এই সব কথা চিন্তা করে আমার এখন মাথা ব্যথা করছে। তে বিল্ডিং এর দিকে তাকিয়েছিল। হঠাৎ একজন লোক বিল্ডিং এর উঁচুয় দাঁড়িয়েছিল, যার মুখটি দেখা যাচ্ছিল না, আর হঠাৎ করে সে বিল্ডিং থেকে পড়ে গেল। তে তো অবাক, কারণ তে সেই মৃত্যু সাক্ষী হয়েছে। এখন যদিও প্রশিক্ষণ বিরত, তবে অনেক সৈনিকরাই ক্যাম্পে আছে। ইতিমধ্যে ভিকটিমের আশেপাশে অনেক লোক জড়ো হয়ে গেল। তেও সেখানে গিয়ে লোকটিকে দেখার সিদ্ধান্ত নিল। আর এদিকে জাঙ্কুক অফিস থেকে বের হয়ে ভিড়ের মধ্যে গিয়ে বলল, এখানে কি হয়েছে? সৈনিকরা দ্রুত জাঙ্কুকের পথ খালি করে সেলুট জানালো। জাঙ্কুক দেখতে পেল যে মারা গিয়েছে তার উপরে একটা রুমাল রয়েছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক বিল্ডিং এর উপরে তাকিয়ে একটা লোককে দেখতে পেল। জাঙ্কুক ভালোভাবে বুঝতে পারছিল না যে উপরের লোকটিকে, কিন্তু উপরের লোকটিকে দেখে মনে হচ্ছিল সে অনেকটা হতাশ। ততক্ষণে সেখানে কয়েকজন পুলিশ আর কয়েকজন গোয়েন্দা আসলো। ক্যাপ্টেন জিওন সৈনিকদের নিজের রুমে যেতে বলল, আর বলল তিনি যতক্ষণ না বলছে ততক্ষণ কেউ রুম থেকে বের না হতে। এদিকে তেও রুমে ফিরে যাচ্ছিল, তবে জাঙ্কুক তেকে থামিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকতে বলল। তে বিভ্রান্ত বোধ করেছিল, কিন্তু ক্যাপ্টেনের সামনে কোনো কথা বলতে পারেনি। গোয়েন্দা এবং পুলিশগুলো তদন্ত করা শুরু করে দিল এবং সন্দেহবাচক লোকটিকে উপর থেকে ধরে আনা হয়েছে, কিন্তু সেই লোকটি অনেক বেশি ভয় পেয়েছিল, কোনো কথাই বলতে পারছিল না। তখন তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক ভিকটিমের সন্দেহবাচক লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর অনেক গভীর ভাবে দেখছিল জাঙ্কুক। কিছুক্ষণ পর পুলিশ আর গোয়েন্দারা ক্যাপ্টেনের কাছে এসে বলল, আমি তদন্ত করে যে তথ্য সংগ্রহ করেছি তা থেকে বোঝা যাচ্ছে ভিকটিমকে মেরে ফেলা হয়েছে। সন্দেহবাচক ব্যক্তিটি লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিকটিমের কাছে যে রুমালটি পাওয়া গেছে তা সন্দেহবাচক। সেখানে এই সন্দেহবাচক ব্যক্তিটির নাম লেখা আছে। কেস বন্ধ। ক্যাপ্টেন, আপনাকে রিপোর্ট করার জন্য ধন্যবাদ। বলেই গোয়েন্দারা জাঙ্কুককে সেলুট করে চলে যেতে লাগলো। তবে তখনই জাঙ্কুক উচ্চস্বরে বলে উঠলো, না, কেস বন্ধ হয়নি। আর এটা শুনেই গোয়েন্দারা জাঙ্কুকের দিকে ঘুরে তাকিয়ে বলল, আপনি কি বলতে চাচ্ছেন ক্যাপ্টেন জিওন? আমি দুঃখিত মামলায় হস্তক্ষেপ করার জন্য। আমি রুমাল দিয়ে প্রমাণ করতে পারি। আমি মনে করি না যে এটি একটি হত্যা। গোয়েন্দারা তো জাঙ্কুকের কথা শুনে পুরাই কৌতূহল হয়ে গেল। আপনি সন্দেহবাচক লোকটির জামা কাপড় চেক করে দেখুন, তার কাছে কোনো পকেট নেই, তাহলে তার কাছে রুমাল কিভাবে থাকে? আর ভিকটিমের প্যান্টে 2টা পকেট আছে। গোয়েন্দারা জাঙ্কুকের কথা অনুযায়ী ভালোভাবে
চেক করতে লাগলো এবং গোয়েন্দারা অবাক হয়ে গেল যে জাঙ্কুক ঠিক কথাই বলেছে। আসলে এই সন্দেহবাচক লোকটির কাছে প্যান্টের কোনো পকেটই নেই এবং ভিকটিমের প্যান্টে দুইটি পকেট। আমি কি ভিকটিমের নামটা জানতে পারি? প্রথমে গোয়েন্দারা বলতে একটু ইতস্তত বোধ করলো, কিন্তু পরবর্তী মুহূর্তে ওদের ক্যাপ্টেনকে বলে দিতেই হয় ওনার নাম আরজি ওয়াকার। এটা শুনে জাঙ্কুক হাসলো, যেন মনে হচ্ছিল আগে থেকে জাঙ্কুক এই নামটা জানতো। আমি কি পরে পাওয়া রুমালটা পেতে পারি? গোয়েন্দারা রুমালটি তুলে দিল জাঙ্কুকের হাতে। সন্দেহবাচক লোকটির নাম জিন, আর এটি রুমালে লেখা আছে। তাহলে আপনি কিভাবে বলছেন যে এটা সন্দেহবাচক ব্যক্তির নয়? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমরাও শুনতে চাই। আমি প্রমাণ করতে পারবো। হ্যাঁ, রুমালটিতে জিন লেখা আছে। আপনি যদি এটা বাম দিকে ঘোরান তাহলে এটা জিন থেকে আরজি হয়ে যাবে এবং আপনারা যাকে সন্দেহবাচক বলে ধরেছেন তার পুরো নাম ডং জিন। তিনি 1 মাস ধরে এখানে প্রশিক্ষণ নিচ্ছে আর এখানে সবার নামে পুরোটা বলতে হয়। কিন্তু সন্দেহবাচক লোকটি নিজের নাম পুরোটা ডং জিন না বলে শুধুমাত্র জিন বলেছে, আর তার কারণে তাকে সন্দেহ করা হয়েছে। গোয়েন্দারা তো কিছুটা অপমান বোধ করলো, কিন্তু তাদেরকে মানতে হবে যে ক্যাপ্টেন জিয়ন ঠিক তদন্তটাই করেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভিকটিম তো সোজা হয়ে বিল্ডিং থেকে পড়েনি, তাহলে সে তাকে নিজেকে কিভাবে শেষ করলো? আমার কাছে একজন সাক্ষী আছে। এই বলে জাঙ্কুক তের দিকে ইশারা করলো। তে তো অনেক বেশি অবাক হয়ে গেল আর ভয়ে পাচ্ছিল, কারণ এইসবের মধ্যে তে কখনো পড়েনি। ভিকটিমটির লাভ দেওয়ার সময় কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। তে অনেক বেশি নার্ভাস ছিল। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে হাসলো এবং বলল, তে তুমি সবকিছু সঠিকটা বলো। জাঙ্কুকের হাসিতে যেন তে একটু স্বস্তি নিঃশ্বাস পেল, আর তের ভয়টা অনেক বেশি কেটে গেল। তে বলতে শুরু করলো, আমি বুঝতে পেরেছি, আমি তাদেরকে দুজনকেই উপরে দেখেছি, তবে তাদের মধ্যে 2 মিটার দূরত্ব ছিল। এই দূরত্বের মধ্যে কেউ কাউকে ধাক্কা দিতে পারবে না নিশ্চয়ই। আমি কিভাবে এটা নিশ্চিত করতে পারি? এটা তো মিথ্যা কথাও হতে পারে। আমি দুঃখিত আলোচনায় হস্তক্ষেপ করার জন্য, তবে তে যা বলছে সেটাই সঠিক। ভিকটিমের লাভ দেওয়ার আগে আমিও তাকে দেখেছি। তারা একে অপরের থেকে অনেক বেশি দূরে ছিল। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। আপনি কি আমাদের কথা বিশ্বাস করতে পারছেন না? তবে আমরা যা বলেছি সেটাই সঠিক। আপনারা দুজন ঠিক কথাই বলেছেন, কিন্তু এই বিষয়ে আমাদের আরো তদন্ত করতে হবে, আর এই জন্য ভিকটিমের সন্দেহবাচক লোকটিকে আমাদের এখন নিয়ে যেতে হবে। বলেই গোয়েন্দারা সেখান থেকে চলে যায়। তে সঙ্গে সঙ্গে জাঙ্কুকের পিঠে একটা থাপ্পড় দিয়ে বলল, আপনি তো একজন গোয়েন্দা হয়ে যেতে পারেন। এই ঘটনাটি দুর্দান্ত ছিল। জাঙ্কুক তের কথা শুনে মাথা নাড়ল। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমি ভিকটিমকে লাফ দিতে দেখেছি? এটা খুব স্পষ্ট, কারণ তুমি আমাকে অনুসরণ করছিলে। আমি যখন অফিসে আসলাম তখন তোমাকে দেওয়ালের পেছনে লুকিয়ে থাকতে দেখেছিলাম। মানে? তে কি বলবে বুঝতে পারছে না, কারণ তে যখনই জাঙ্কুককে অনুসরণ করে তখনই জাঙ্কুক তেকে ধরে ফেলে। আমি তোমাকে জিজ্ঞাসা করবো না যে তুমি কেন আমাকে অনুসরণ করো, কারণ তুমি এটা কখনোই স্বীকার করবে না। আর এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে কিছুটা নিজের উপর নিজেই বিরক্ত হলো, কারণ এত লুকিয়ে থাকার পরেও ক্যাপ্টেন তাকে ধরে ফেললো। তার মানে জাঙ্কুকও তার উপর নজর রাখে। ক্যাপ্টেনকে দেখতে অনেক বেশি শান্ত লাগে, তবে না, সে অনেক বেশি স্মার্ট। সে অনেক গুরুত্ব সহকারে কেসটা ব্যাখ্যা করলো, আর তখন তাকে দেখতে অনেক বেশি হট লাগছিল। ঠিক আছে, অনেক হয়েছে, কিন্তু রুমালটা কিভাবে সে পর্যবেক্ষণ করলো? হ্যাঁ, তিনি অনেক ভালোভাবে মামলাটা সমাধান করেছে, কিন্তু ভিকটিম নিজেকে শেষ কেন করলো? সে তার পিঠ দিয়ে লাফ দিয়েছে। আমার মনে হয় কারোর কথাতে সে লাফ দিয়েছে। এখন আমার মাথায় অনেক প্রশ্ন। আমার আজকের ঘটনাটি নোটবুকে লিখে রাখতে হবে। এই বলেই তে সেখানেই লিখতে বসে গেল। অক্টোবরের 20, 1894। প্রিয় ডায়েরি, আমার মনে হচ্ছে আমি ক্যাপ্টেন জিওনের উপরে ক্রাশ খেয়েছি। আমি বলতে চাইছি যে যে কেউ তার উপর ক্রাশ খাবে, ক্রাশ খেতে বাধ্য। সে যদি ভবিষ্যতে যুগে থাকতো তাহলে সবাই তার উপরে ক্রাশ খেত। কিছুক্ষণ আগে তিনি যেভাবে কেসটা সমাধান করলেন, কেস আসলেই অনেক বিপজ্জনক। তাকে দেখে মনে হলো তিনি আগে থেকে সবকিছু জানতেন। তার এই কেসের মধ্যে ঢোকার কারণ অনেক বড় হতে পারে, কিন্তু তিনি নিজের কথা না ভেবে সন্দেহভাজন লোককে বাঁচানোর চেষ্টা করলো। ক্যাপ্টেনের মৃত্যু হবে আর 2 মাস পর। আমার কেন এত খারাপ লাগছে? আমাকে শুধু ফাঁস সম্পর্কে তদন্ত করার কথা বলা হয়েছে। আমি কি তাকে আগে থেকে সতর্ক করতে পারি না? আমি কি তাকে বাঁচাতে পারি না? আমি তাকে বাঁচাতে চাই। আমি কখনোই এমন কাউকে দেখিনি যে তার নিজের দেশের জন্য নিজেকে বিলীন করে দেয়। কেন এটা কি হয় না? অতীতটা পাল্টে ভবিষ্যতে ক্যাপ্টেন জিয়ন বেঁচে থাকবে। উদ্যোগজনক কিম তায়াং। এরপর সবকিছু লেখা শেষে জাঙ্কুকের অফিসে গেল। জাঙ্কুক অনুমতি করে কিছু কাজে ব্যস্ত ছিল। তে উকি দিয়ে দেখার চেষ্টা করলো জাঙ্কুক কি করছে, তবে তখন তে দেখতে পেল জাঙ্কুক একটা ছবি আঁকছে। জাঙ্কুক বন্দুকের ছবি আঁকছিল। তে জাঙ্কুকের প্রতিভা দেখে তো একদম হতবাক। জাঙ্কুক তার
সেই বেগুনি নোটবুকে আঁকছিল, যে নোটবুকটা নিয়ে তের অনেক কৌতূহল। তের মনে হচ্ছিল ওই নোটবুকটাতে জাঙ্কুকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমাকেও তো কিছু প্রতিভা দেখান। তের কথা শুনে জাঙ্কুক চমকে উঠলো এবং প্রায় রাগ করে পেছনে তাকিয়ে দেখতে লাগলো কে এটা। তুমি কি চাও বলে জাঙ্কুক নোটবুকটা পেছনে লুকিয়ে ফেললো। তে নোটবুকটা ইশারা করে বলল, আপনি বন্দুক আঁকছিলেন কেন? কারণ আমি আঁকাতে চাই তাই। জাঙ্কুক রুম থেকে চলে যেতে নিলে তে তাকে থামিয়ে দিল। আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? লিসেন, আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না। হ্যাঁ আমি জানি আর ভালোভাবে বুঝতে পারছি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। না আমি এটা করছি না, আমি তো মৃত্যুর আশা করছি। তে অবাক হয়ে কথা বলতে যাবে কিন্তু সে বুঝতে পেরেছে জাঙ্কুক এই মুহূর্তে কি বলল। সে মরতে চায় কিন্তু তে চায় ক্যাপ্টেন জিওন যেন ইতিহাসে বেঁচে থাকে। জাঙ্কুক তের কাছে থেকে পালাতে পেরেছে কিন্তু তে জাঙ্কুককে অনুসরণ করেই চলেছে। এই ধরুন আপনি যদি সত্যি মারা যান তাহলে? তে দেখতে চেয়েছিল এই কথাটি বললে জাঙ্কুক কি বলে, কিন্তু জাঙ্কুক অবাক করে দিয়ে বলল, আমি একজন সৈনিক আর আমি মরার জন্যই জন্মেছি। জাঙ্কুকের কথাতে দুঃখ প্রকাশ পেল। জাঙ্কুক অনেক কষ্ট করে এই কথাটা বলল। জাঙ্কুকের কথা শুনে তে আর কিছু বলতে পারছে না। তে তো অনেক বেশি কষ্ট লাগছিল, তাই তে তখনই কথা ঘোরানোর জন্য বলল, ক্যাপ্টেন আপনি কোথায় যাচ্ছেন? তোমাকে কেন বলবো? তারা হাঁটছে আর কথা বলছে। জাঙ্কুক কিছুটা সামনে আর তে কিছুটা পেছনে। কারণ আমি সুন্দর তাই আপনি আমাকে বলবেন যে আপনি কোথায় যাচ্ছেন। জাঙ্কুক তের দিকে পেছন ফিরে তাকালো। তুমি কি বললে? তে তখনই হেসে বলল, আমি সুন্দর দেখতে তাই আপনি বলবেন আপনি এখন কোথায় যাচ্ছেন। দেখো আমার এখন অনেক কাজ আছে, সেগুলোই করতে হবে। তুমি যখন আমার পেছনে পেছনে অনুসরণ করো আমি তখন কোনো কাজই করতে পারি না, তাই অনুগ্রহ করে নিজের কাজে মনোযোগ দাও। তো আপনি খুবই খারাপ। তে হেঁটে যাচ্ছিল আর তখনই বোকাম সেখানে দৌড়ে আসে। তে বোকামকে দেখে হেসে উঠলো আর বলল, আরে তুমি? হ্যাঁ তে আমি। ভালো হয়েছে আমি তোমাকে দেখেছি। আমি এখন ঘোড়ায় চড়বো, তুমি কি চড়তে চাও? না আমি চড়তে চাই না। তে কিছু হবে না, আমি কথা দিচ্ছি। বোকাম তো তের হাত ধরে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে জাঙ্কুক ওদের দুজনকে দেখছিল যতক্ষণ পর্যন্ত দেখা যায়। জাঙ্কুক দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং তার অন্যরকম অনুভূতি হচ্ছিল। সে এই অনুভূতির ব্যাখ্যা খুঁজতে পারছে না, কিন্তু তিনি এই অনুভূতির ব্যাখ্যা খুঁজতেও চায় না। এবং জাঙ্কুক তে আর বোকামকে দেখা বন্ধ করে নিজের কাজে ফিরে গেল। অন্যদিকে তে ঘোড়াতে চড়ে অস্থিরতা বোধ করছে, কিন্তু বোকাম তাকে গাইড করছিল। তে যে নার্ভাস হচ্ছে এটা লক্ষ্য করে বোকাম বলে, তে তুমি চিন্তা করো না, আমরা মাঠের বাইরে ঘোড়া নিয়ে কোথাও যাব না। বোকাম অন্য ঘোড়াতে চড়ে তেকে গাইড করছিল। তারা মাঠের মধ্যে ঘোড়া নিয়ে ঘুরতে লাগলো। ধীরে ধীরে তেও ঘোড়ার উপরে স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগলো আর তাতে বোকাম হাসতে শুরু করলো। আমি দুঃখিত যে আমি তোমাকে এখানে জোর করে নিয়ে এসেছি, কিন্তু হয়তো তুমি জানো না যে আমরা যুদ্ধ করতে গেলে ঘোড়াতে চড়ে যাই। আমি জানি, কিন্তু আমি এখানে জোর করে এসেছি, কিন্তু এখন ঘোড়ায় উঠে স্বাচ্ছন্দ্য বোধই হচ্ছে। এরপর তারা আবার ঘোড়া নিয়ে মাঠের মধ্যে চলতে শুরু করলো। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই বোকাম। কিন্তু কেন? গত সপ্তাহে বন থেকে আমাকে বাঁচানোর জন্য। আমি সত্যি ভেবেছিলাম আমি সেদিন মারা যাব। ঠিক আছে, তবে আবারও যদি এমন কিছু ঘটে কখনো ভয় পাবে না আর ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করবে না। তে বোকামের দিকেই তাকিয়েছিল আর বোকাম হাসছিল। তে মনে মনে ভাবছিল বোকাম আসলে একটা ভালো বন্ধু। তারপর তে হঠাৎ করে মাঠে বসে বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক তাদের দিকে তাকিয়ে আছে। যখন তে জাঙ্কুকের দিকে তাকালো তখন জাঙ্কুক ওখান থেকে চলে গেল। তে হেসে উঠল এবং তার কাছে এই ব্যাপারটা অনেক বেশি সুন্দর মনে হয়েছিল, কারণ ক্যাপ্টেন জিওন তার বাবার কথা অনুযায়ী তেকে খেয়াল রাখার যথাযথ চেষ্টা করছে আর এর কারণে তে নিজেও অনেক নিরাপত্তা বোধ করে। তে জানতো জাঙ্কুক সব সময় এখানে থাকবে এবং তাকে নজর করবে। তে যেখানেই যাক না কেন জাঙ্কুক সব সময় তার উপর নজর রাখবে। তের জীবনে কখনো এত নিরাপত্তা বোধ হয়নি। না না না, যে করে হোক আমার জানতেই হবে ক্যাপ্টেনের সেই বেগুনি নোটবুকে কি এমন আছে আর কারণে ক্যাপ্টেন সেটা সবসময়ের জন্য লুকিয়ে রাখে। কিন্তু সেই বেগুনি নোটবুকটার রহস্যটা কি? আমি সত্যি কৌতূহল, কারণ ক্যাপ্টেন অনেক জেদি। ক্যাপ্টেন সেই বেগুনি নোটবুকটা অনেক যত্ন করে রেখেছে, সেটা আপোষে সে আমাকে কখনোই দেবে না। ওই বেগুনি নোটবুকে বিশেষ তো কিছু আছে, নাছাড়া আমার থেকে এভাবে লুকাবে না। গত কয়েক সপ্তাহ ধরে তে জাঙ্কুককে অনুসরণ করেছে, কিন্তু তার বিষয়ে তেমন তথ্য তে সংরক্ষণ করতে পারেনি। আজ তে তার সকল প্রশ্নের সমাধান করতে চেয়েছিল। সে একটি প্ল্যান করেছে, তাকে যে কোনো মতেই সেই নোটবুকটি পেতেই হবে। জাঙ্কুক হলওয়েতে হাঁটছিল আর তখনই সেখানে তে যায়। জাঙ্কুককে দেখে মনে হচ্ছে আজকে জাঙ্কুক অনেক বেশি টেনশনে আছে। হাই ক্যাপ্টেন! জাঙ্কুক তের দিকে নজর না দিয়ে হাঁটতে লাগলো, কিন্তু তে জাঙ্কুককে অনুসরণ করছিল। আপনি আজ খেয়েছেন? না, নাস্তা করার পর থেকে এখন আপনার দুপুরে খাবার খাওয়া উচিত। কিন্তু জাঙ্কুক তের কথায় কোনো সাড়া দিল না। তে জাঙ্কুকের সাথে কথা বলার জন্য বিভিন্ন উপায় খুঁজছে। ক্যাপ্টেন, আপনি এখন কোথায় যাচ্ছেন? তে ওনের কাছে
হস্তক্ষেপ করো না। এই বলে জাঙ্কুক সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তারপরেও তে জাঙ্কুককেই অনুসরণ করছিল। কেন করব না? তে জাঙ্কুকের মেজাজ হালকা করার জন্য বলেছে, তুমি এখান থেকে যাও। কেন আমি যাব? কারণ আমি বলছি তাই। কিন্তু আমি আপনাকে অনুসরণ করতে চাই। এই বলেই তে একটা লাজুকময় হাসি দিল, কিন্তু এতেও কোনো কাজ হলো না। আমাকে অনুসরণ করা বন্ধ করো। এই বলে জাঙ্কুক দ্রুত হাঁটতে লাগলো। তে ফিরে যেতে চাইলো, তবু জাঙ্কুককে পিছন থেকে বলল, না আমি যাব। আপনি কি ঠিক আছেন? আপনাকে অনেক টেনশন দেখাচ্ছে। চলে যাও বলছি। না আমি যাব না। আমরা কি বন্ধু না? আমি বললাম না চলে যাও এখান থেকে। তোমাকে কি একবার কথা বললে কানে যায় না? জাঙ্কুক অনেক রাগান্বিত হয়েছিল। তে জাঙ্কুকের কথা শুনে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারেনি জাঙ্কুক এভাবে ধমক দেবে। তে তো অনেক ভয় পেল, আর তে অনেক বেশি কষ্টও লাগছিল। আমাকে অনুসরণ করা বন্ধ করো। আমি তোমার কোনো বন্ধু নই। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই। আমরা এত ঘনিষ্ঠ নই। আমার সাথে বন্ধুর মতো আচরণ করা বন্ধ করো। প্রথমত তোমার সাথে কোনো কারণ ছাড়া আমার কথা বলা উচিত নয়। আমি শুধু তোমার ক্যাপ্টেন। তুমি কি বুঝতে পেরেছো মিস কিম? জাঙ্কুকের কথা শুনে তে অনেক কষ্ট পেয়েছে। অনেক কষ্ট করে জাঙ্কুককে বলল, ইয়েস ক্যাপ্টেন, ঠিক আছে। আমি দুঃখিত যে আমি আপনাকে একজন বন্ধুর মতো দেখেছি, কিন্তু আপনি আমাকে কিছুই মনে করেন না। আমাকে ক্ষমা করবেন ক্যাপ্টেন। তে অনেক কষ্টে কান্না আটকে মিথ্যা একটা হাসি দিয়ে মাথা নত করে চলে যেতে লাগলো। জাঙ্কুক শুধু তাকে পেছন থেকে চলে যেতে দেখেছে। তে কথাগুলো বলার সময় জাঙ্কুক অনেক বুকে ব্যথা অনুভূতি করছিল। জাঙ্কুক বুঝতে পেরেছে যে রাগের মাথায় জাঙ্কুক থেকে অনেক কথা বলে ফেলেছে। জাঙ্কুক বুঝতে পারছিল যে এতগুলো কথা তেকে বলা ভুল হয়েছে, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে। তে দৌড়ে একটি গাছের নিচে গেল। এটি সেই গাছ যেখানে সেই রাতে তারা দুজন বসে গল্প করেছিল। তে রাগে আর কষ্টে অনেক বেশি কান্না করতে লাগলো। মনে হচ্ছিল নিজেকেই নিজে খুন করে ফেলবে। আমি তো ভুলে গিয়েছিলাম যে তিনি একজন ক্যাপ্টেন। আমি তার কাছে কিছুই না। হয়তো আমি তাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছি। এটা আমারই ভুল। তিনি একমাত্র মানুষ। তার আশেপাশে থাকলে আমি আমাকে নিরাপদ মনে করি, কিন্তু একটু আগে তাকে দেখে আমার অনেক বেশি ভয় লাগছিল। তের শরীর কাঁপছে, কারণ তে এখন ক্যাপ্টেনকে ঘৃণা করে। যখন কেউ তের উপর রাগ করে বা চিৎকার করে, তখন সেই মানুষটাকে তে অনেক বেশি ঘৃণা করে। কিন্তু আমার তো রেগে যাওয়ার কথা ছিল। আমি তার কথা কেন কান্না করছি? এই ঘটনার প্রায় 20 মিনিট হয়ে গেছে, তবু তে এখনো কান্না করেই চলেছে। আমি কেন এত কান্না করছি? আমার কেন এত কষ্ট লাগছে? এত কষ্ট লাগার তো কথা না, কিন্তু কেন? আমি আসলেই একটা বোকা। এভাবে কয়েকটা সপ্তাহ চলে যায়। এখন তে আর জাঙ্কুকের ভালোভাবে দেখা হয় না, আর যদি দেখা হয় তারা ইচ্ছা করেই কথা বলে না। তে তার মিশন ভোলেনি, কিন্তু সে এখনো মন থেকে অনেক বেশি হতাশ। তার কোনো তদন্ত করতেও ভালো লাগে না, আর কবে এটা শেষ হবে তে নিজেও সেটা জানে না। আর জাঙ্কুক থেকে আশেপাশে থেকে অনেক ভালোভাবে খেয়াল রাখে।